সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন। আমি স্বাগত। সময় সংলাপে আমি আলোচনা যেতে চাই, একটু গ্রামগঞ্জ থেকে আসতে চাই যে ওই গ্রামে গঞ্জে এক ধরনের অপরাধ প্রবণতা সবসময় থাকে, সেটা ধরুন ভূমিকেন্দ্রিক এক ধরনের বিষয় ছিল যে ভূমি বিরোধ আমরা দেখতাম। কিন্তু এখন ভূমি বিরোধকে বাদ, ভূমি বিরোধ হয়তো একটা বিষয় এখনো আছে, আরো নানা রকমের অপরাধ প্রবণতা তৈরি হয়েছে। অপহরণের বিষয় আছে, চাঁদাবাজির বিষয় আছে, তারপর হচ্ছে যৌন হয়রানিকে কেন্দ্রিক কিছু অপরাধ তৈরি হচ্ছে। এই একদম মাঠের অপরাধ প্রবণতা নিয়ে যদি আমরা আলোচনা শুরু করতে পারি। বাংলাদেশে তো একটা সময় এটা ছিল কৃষিভিত্তিক একটা সমাজ, মানে এটা 20, 25, 30 বছর আগেও যদি যান আপনি, তাহলে দেখবেন যে কৃষিভিত্তিক মোস্ট অফ দ্য সোসাইটি ইট ইজ মানে অ্যাগ্রেরিয়ান কিংবা রুরাল। এবং আপনার গ্রাম ভিত্তিক সমাজে যে অপরাধগুলো হয় তার ধরনগুলো কিন্তু আলাদা। যে আপনার সিধেল চুরি, তারপরে ধরেন গরু চুরি, তারপরে ধরেন যে জমি জমা নিয়ে বিরোধে, একটা গাছ নিয়ে বিরোধেও একটা গাছ নিয়ে বিরোধে, কিংবা অনেক সময় দেখা যায় যে জমি দখলকে কেন্দ্র করে কিংবা দুটো বংশের ভিতরে যে সমস্ত নানা রকম বিরোধ থাকে। আবার চর এলাকায় দেখা যায় মানে চরকে কেন্দ্র করে কিন্তু ভয়াবহ সব বিরোধ হয়, কিন্তু মানুষ কিন্তু খুন হয়। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এই গত প্রায় কয়েক দশকে আমার সোসাইটি কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। একটা মানে ট্রান্সফরমেশন মানে রূপান্তর। এবং আস্তে আস্তে আমরা যেটা দেখছি যে গ্রামভিত্তিক যে সমাজটা ছিল সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং আরবানাইজেশন হচ্ছে। এবং এইটার সাথে সাথে আপনার শিল্পায়ন এবং নগরায়নের সাথে সাথে আমাদের জীবনযাত্রার যে পদ্ধতি, লাইফ স্টাইল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পোশাক আশাক, আমাদের অপরাধের ধরন, আমাদের সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং মানে আপনি সেই সবকিছু মাথায় রেখে কিন্তু আপনাকে বিবেচনাটা করতে হবে। এবং আমি যদি ধরেন যে বাংলাদেশের ইয়ের কথা বলেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা কিভাবে বিবেচনা করব, একটা বিবেচনা হতে পারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, সেটার একটা বিবেচনা হচ্ছে যে নাগরিকরা ওই দেশে নিরাপদ কিনা। এটা একটা বড় জায়গা, সিকিউরিটি অফ দ্য সিটিজেন্স। এটা এবং এক বাক্যের একটা কথা, এক বাক্যের একটা কথা, ওইটা একটা বড় জায়গা যে আপনার এটা কিন্তু যে নাগরিকরা নিরাপদ কিনা। এবং সেটা শুধুমাত্র সরকার বললেই হবে না, যে সরকারি তরফ থেকে কিংবা সরকারি এজেন্সিতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলছেন যে নাগরিকরা নিরাপদ এবং 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 আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সেটা বললেই হবে না, নাগরিকরাও বোধ করতে হবে যে তারা নিরাপদ। কারণ যে সাম্প্রতিক সময় আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ইংরেজি বিভাগের যে শিক্ষক ভয়াবহভাবে নিষ্ঠুরভাবে খুন হলেন, এবং গত 10-12 বছরের ভিতরে 4 জন শিক্ষক সেখানে খুন হয়েছেন, তারপরে কিন্তু আমরা ওখানকার শিক্ষক, রাজশাহীর সাধারণ মানুষ সহ অনেকেই বলতে শুনেছি যে বাংলাদেশে এখন কেউ নিরাপদ না। কারণ আপনি যেভাবে আপনার হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে আপনার ব্লগার হত্যাকাণ্ড হয়েছে, প্রকাশক হত্যাকাণ্ড হয়েছে, শিক্ষক হত্যাকাণ্ড হয়েছে, তাজিয়া মিছিলে হামলা হয়েছে, তারপরে মসজিদে ঢুকে হামলা হয়েছে, শিয়া মসজিদে হামলা হয়েছে, এবং সেনানিবাসের ভিতরে তনুকে হত্যা করা হয়েছে, তারপরে সেনানিবাস এবং নেভাল ইসের ভিতরে অপরাধ হয়েছে। সুতরাং এই সমস্ত কিছু কিছু ঘটনা মানে কিন্তু খুব সিম্বলিক। হ্যাঁ, সুতরাং আমি এটা বলবো না যে ধরেন যে অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে কিংবা ক্রিমিনাল লয়ের একজন ছাত্র হিসেবে এটা বলবো না যে 16 কোটি কিংবা তার বেশি মানুষ যে দেশে বাস করে সেখানে কোনো অপরাধ থাকবে না, অপরাধের ঘটনা ঘটবে না, সেখানে কোনো অস্থিরতা থাকবে না, সেখানে কোনো কিছুই ঘটবে না। কারণ এটা তো বাস্তবতা যে আপনার বাসায় যদি 3টা ছেলে থাকে আপনার, কিংবা 5টা ছেলে মেয়ে থাকে কোনো পরিবারে, তাহলে তারাই ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদ করে, কিংবা সেই ঝগড়া বিবাদ একটা সময় হয় যে আমরা ভাই বোনের মধ্যেও জমি জমা নিয়ে কিংবা সম্পত্তি নিয়ে দেখি যে আপনার প্রাণঘাতী এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলেছে। সুতরাং একেবারে কিছুই হবে না সেটা আমি বলবো না, কিন্তু আমাদের ট্রেন্ডগুলো দেখতে হবে যে আমার এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভালো, এবং সেটাকে মানে আমি বিবেচনা করতে গিয়ে আমি কয়েকটা হয়তো বা ক্রাইটেরিয়া, মানদণ্ড ঠিক করতে পারি। যে একটা হচ্ছে যে এখানে অপরাধ প্রতি বছর অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধ কত, মানে তার ফ্রিকোয়েন্সি কত, আনুপাতিক হিসেবে সেটা কত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে অপরাধ ঘটার আগে প্রিভেন্টিভ মেজারগুলো কতটা শক্তিশালী, এবং নাগরিকরা এখানে কতটা নিরাপদ
অনুভব করছেন। আরেকটা হচ্ছে যে আপনার অপরাধগুলো যেগুলো হচ্ছে সেটার অপরাধ হয়ে যাওয়ার পরে সেটার প্রপার ক্রিমিনাল ইনভেস্টিগেশন কিংবা যে তদন্ত সেটা হচ্ছে কিনা, এবং তদন্ত হওয়ার পরে ক্রিমিনাল ট্রায়াল হয়ে যারা অপরাধী তারা শাস্তি পাচ্ছেন কিনা। এই কয়েকটা মানদণ্ড দিয়ে যদি আমি দেখি তাহলে পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অপরাধ এটার চিত্র যে খুব ভালো সেটা বলা যাবে না। হ্যাঁ, আমি কয়েকটা মানে এটা সার্বিকভাবে বলা আর কি একটু সিস্টেমেটিক্যালি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েও বলতে চাই। যেমন ধরেন বাংলাদেশ পুলিশের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন রয়েছে, যে পুলিশের পরিসংখ্যান যে আপনার যে পরিমাণ অপরাধ সংঘটিত হয় সবকিছু পুলিশের কাছে যায় না। পুলিশের কাছে সবাই কিন্তু অপরাধ আবার পুলিশ যে মানে রিপোর্টটা করে সেটাও অনেক সময় দেখা যায় যে তারা মানে কখনো হয়তোবা যদি বেশি অপরাধের সংখ্যা বেশি দেখা যায় তাহলে পরে পুলিশের ইমেজ প্রশ্নবিদ্ধ হতে পারে। এই ধরনের একটা আশঙ্কা থেকে ওই মানে পরিসংখ্যানগুলো যথার্থভাবে আসছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। তারপরেও আমার হাতে যেটা রয়েছে, কারণ বাংলাদেশে এই ধরনের পরিসংখ্যান যথেষ্ট ঘাটতি রয়েছে, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে যে তথ্যটা আমি নিয়েছি তাতে করে আপনি দেখেন যে তারা যে তথ্যটা দিচ্ছে 2002 সাল থেকে 2015, আমি জাস্ট 2002 সাল একটা ধরি আর 2015 সালটা ধরি, এবং এখানে তারা যে অপরাধগুলো বলেছে আপনার এই তথ্যপাত্র নিয়ে আপনার বিশ্লেষণটা বিরতির পরে শুনতে চাই। আপনি তথ্যপাত্র দিয়ে একটা বিশ্লেষণ। জি, তো এখানে হচ্ছে যে আপনার যে তথ্যটা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে আমরা পাচ্ছি সেখানে যে আপনার যে কয়টা শ্রেণী বিভাজন করা হয়েছে সেখান থেকে আমরা দেখছি যে ডাকাতি, হত্যা, তারপরে দ্রুত বিচার আইনে যে সমস্ত অপরাধগুলো হয়, রায়ট, নারী শিশুদের উপর যে নির্যাতনটা হয়, কিডন্যাপিং, অপহরণ, পুলিশ অ্যাসল্ট মানে পুলিশের উপর হামলা, তারপরে শিথিল চুরি, তারপরে অন্যান্যের ভিতরে এখানে আপনার নার্কোটিক্স, স্মাগলিং, এক্সপ্লোসিভ, হ্যাঁ, এই সমস্ত বিষয় এসছে। তাতে করে আমি দেখছি 2002 সালে মোট অপরাধের সংখ্যা হচ্ছে আপনার বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে 1,27,616। 1,27,616। ওই একই অপরাধগুলো 2015 সালে আমি দেখছি 1,79,880। আচ্ছা, 27,000-এর জায়গায় 79,000 হয়েছে। জি। তো ধরেন যে এই যে আপনার একটা মানে মোটামুটি এই ধরনের রেঞ্জে আমাদের অপরাধগুলো হচ্ছে। হ্যাঁ, এখন মুশকিলটা হচ্ছে যে 16 কোটির দেশের মানুষ, সেখানে কোনো অপরাধ হবে না, অস্থিরতা হবে না, ঝগড়া বিবাদ হবে না, হানাহানি হবে না, সেটা বলি না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা সহনীয় পর্যায়টা কত সেটা একটু আমাদের বিবেচনা করা দরকার। আরেকটা হচ্ছে যে আমাদের যে আমি যেটা বলছিলাম যে আপনার নগরায়ন এবং শিল্পায়নের প্রেক্ষিতে আমাদের সমাজ যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে মানে চেঞ্জিং প্যাটার্নস অফ ক্রাইম এন্ড ভায়োলেন্স। মোবাইল এবং স্যাটেলাইট টেলিভিশন গিয়েছে গ্রামে, সেটা অপরাধের এক ধরনের হ্যাঁ জি মানে প্ররোচনা নিয়ে তো গিয়েছে, প্রণোদনা বলবো না, যার প্রেক্ষিতে ধরেন যে আমার এখানে নতুন ধরনের অপরাধ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন যে কম্পিউটার রিলেটেড ক্রাইম, আইটি রিলেটেড ক্রাইম, সাইবার ক্রাইম, তারপরে ধরেন যে হোয়াইট কলার ক্রাইম কিন্তু আমার এখানে এইভাবে ছিল না। তারপর ধরেন যে হোয়াইট কলার ক্রাইমের ভিতরে মানে কয়েকটা বড় ক্যাটাগরি আমি যদি একটু উল্লেখ করি, একটা হচ্ছে যে শেয়ার মার্কেটের যে ম্যানিপুলেশনটা হলো, এবং সেই ম্যানিপুলেশনে আপনার 30,000 কোটি টাকা, এটা কিন্তু চারটিখানি কথা না, 30,000 কোটি টাকা, সেটা হচ্ছে যে আপনার কয়েকজন ব্যক্তি, এবং পরবর্তীতে এই কারা এটার সাথে জড়িত সেটা নিয়ে কিন্তু বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইব্রাহিম খালিদ তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল, এবং কারা তার সাথে জড়িত সেই নামগুলো আমরা জেনেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটা কিন্তু খুব মানে দুর্ভাগ্যজনক। তারপরে আপনার কর্পোরেট ক্রাইমের সংখ্যা কিন্তু বেড়েছে, তারপর মানি লন্ডারিং সেটা কিন্তু বেড়েছে, তারপর পর্নোগ্রাফি এবং এই জিনিসটা কিন্তু আগে ওইভাবে কিন্তু ছিল না। হ্যাঁ, তারপরে ধরেন যে গত কয়েক মাস কিংবা কয়েক বছরে আমরা যেটা ভয়াবহ রকম ভাবে দেখছি সেটি হচ্ছে যে শিশুর উপরে অপরাধ, মানে শিশু অপহরণ এবং শিশুকে পিটিয়ে মেরে ফেলা কিংবা শিশুর উপর নির্যাতন, এবং নারীর প্রতি সহিংসতা সবসময় কম বেশি ছিল, এখন বিষয়টা কিন্তু মানে বেড়েছে। সুতরাং এই যে আপনার গত প্রায় 1 বছর শিশুর উপর সবচেয়ে বেশি
আমরা শিশু দেখতে নারী পেয়েছি, শিশু এবং নারীর উপর। হ্যাঁ। নারীর উপর এটা কিন্তু হ্যাঁ, বেড়েছে। বেড়েছে। সুতরাং এই যে আপনার ধরেন যে একটা দেশে একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থাকে, ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, এবং সেই ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা সেটাকে পরিচালনা করার জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ হয়। কারণ ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা কিংবা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, তার কম্পোনেন্ট আপনি দেখবেন যে পুলিশ, তার কম্পোনেন্ট হচ্ছে পাবলিক প্রসিকিউটর, তার কম্পোনেন্ট হচ্ছে ক্রিমিনাল কোর্ট, তার কম্পোনেন্ট হচ্ছে প্রিজন। সুতরাং এই যে ইনস্টিটিউশনগুলো, তার যে লজিস্টিক, তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে মানে পুলিশ এবং অবকাঠামোগত খরচ। বিচারকদের বেতন, তারপর তার যে এটা হাজার হাজার কোটি টাকা খরচ হয়। এবং তার মূল কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া, নাগরিকদের নিরাপত্তাটাকে ঠিক রাখা। সুতরাং সেই জায়গা থেকে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে যে ন্যায় বিচার ব্যবস্থাটাকে পরিচালনা করছি, সেটা কতটা কার্যকর, কতটা আমাদের নিরাপত্তা দিতে পারছে। এবং আপনি বলছিলেন যে নিরাপদ বোধ করা জি। শব্দটা দুইবার তিনবার আমরা আলোচনা জি করেছি। জি জি এই নিরাপদ বোধ করার জায়গায় কিন্তু তার যখন সে কোনো অপরাধীর দ্বারা আক্রান্ত হয় বা সে যে কোনো ভাবে হয়রানির শিকার হয়, সে কিন্তু প্রথমে থানাতে যাচ্ছে, তার নিকটস্থ পুলিশ স্টেশনে যাচ্ছে। সেই জায়গা থেকে তার কি অস্বস্তি বা সেখানেই তো সে আগে নিরাপদ বোধ করবে, সেই চিত্রটা যদি বলেন। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে বাংলাদেশের পুলিশ। এবং আমি প্রথমেই স্মরণ করতে চাই যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে 25শে মার্চে আপনার পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের কিন্তু প্রথম যে লক্ষ্যবস্তু ছিল তার ভিতরে একটা ছিল বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা ছিল রাজারবাগ পুলিশ লাইন। সুতরাং পুলিশ লাইনে কিন্তু অনেক পুলিশ কর্মকর্তা তারা হামলার শিকার হয়েছেন এবং অনেক পুলিশ কর্মকর্তা তারা কিন্তু মুক্তিযুদ্ধে মানে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তারা অনেক প্রাণও দিয়েছেন। এবং আমরা কিন্তু ইউএন পিস কিপিং মিশনেও অনেক পুলিশ কর্মকর্তার যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে সুনামের সাথে কাজ করতে আমরা দেখি। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের ভেতরে পুলিশের ইমেজ কিন্তু প্রশ্নবিদ্ধ। পুলিশের ভেতরে আপনার মানে অনেক ভালো কর্মকর্তা, সৎ কর্মকর্তা আছেন, উপরে নিচে আছেন, সংখ্যা কম বেশি যাই হোক। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের পুলিশের ইমেজ বাংলাদেশের ভেতরে প্রশ্নবিদ্ধ। এবং বাংলাদেশে আপনি মানে পুলিশের কাছ থেকে জনগণ কোনো সেবা পায় না বললেই চলে। এবং আপনি যদি এখনই আপনার টেলিভিশনের মাধ্যমে র্যান্ডম একটা সার্ভে করেন, আপনি যদি 100 লোককে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে 95 to 96 বলবে মানে পুলিশের উপর তার কোনো আস্থা নাই। এবং আমরা যে তথ্যগুলো জানি, নানাভাবে জানি, আপনি কোনো একটা পুলিশ স্টেশনে গেলে আপনাকে জিডি করতে 150 টাকা দিতে হবে, কিংবা আপনাকে এফআইআর করতে 500 টাকা দিতে হবে। হ্যাঁ, সুতরাং এই যে তার তো সেবা পাওয়া দূরে থাক, পয়সা না দিলে, টাকা পয়সা না দিলে এটা তো প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্ত। এবং আমি কয়েকদিন আগে একটা টেলিভিশন টক শোতে ছিলাম, 24 এর যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি একজন মহিলা, নামটা মনে করতে পারছি না, তিনি বললেন তিনি টেলিফোনে একটা হুমকি পেয়েছিলেন। হুমকি পাওয়ার পরে তিনি থানায় গিয়েছিলেন জিডি করতে, এবং তিনি বলেছিলেন যে আমাকে একটা সাদা কাগজ দেন, আমি একটু জিডিটা লিখবো। তাকে বলা হয়েছে যে থানা থেকে কোনো সাদা কাগজ দেওয়া হয় না। হ্যাঁ, আপনি তখন উনার হাজবেন্ডের সাথে উনি বাইরে গিয়ে কাগজ, মানে অনেক সময় দেখা যায় যে থানার আশেপাশে কোনো কাগজের দোকানও নেই। হ্যাঁ, এবং তারপরে তিনি বললেন যে আমি পুলিশকে বললাম যে এই ঘটনা হয়েছে, পুলিশ উল্টা আমাকে হ্যারাস করা শুরু করলো। আমি তার কথাটা কেন বলছি, যে টেলিভিশনের একজন অ্যাঙ্কার এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো ডিপার্টমেন্ট থেকে পাশ করা, সুতরাং তিনি সমাজে একজন সম্মানিত লোক, তার সাথে যদি পুলিশ এই ব্যবহারটা করে তাহলে পরে সাধারণ মানুষের সাথে কি ব্যবহার করে। এবং তার নমুনা কিন্তু আমরা পাচ্ছি যে আপনার ওই একজন চা দোকানদার, তার কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের সোর্স যে তার গায়ে আগুন লেগে গেল, আগুনটা নেভাতেও দিল না। তারপরে এরকম অনেক ঘটনা আমরা পাচ্ছি। সুতরাং পুলিশের সেবার নমুনা, পুলিশের ভিতরে আপনার অনেক ভালো লোক আছে, বাট সিস্টেমটা এরকম হয়ে গিয়েছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট সার্ভিস ফ্রম পুলিশ। সুতরাং সেইটা কিন্তু একটা বড় তো একদিনে তৈরি হয়নি, প্রক্রিয়ার মাধ্যমে এবং দশকের পর দশকের, কিন্তু এটা শুনছি তো অনেক আগে থেকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পুলিশের নানা সংস্কারের কথা বলা হয়েছিল, সেগুলো কতটা করা হয়েছে, কতটা করা হয়নি, এবং করা হলে হয়তো এই জায়গায় হয়তো আসতো না আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা হয়তো আপনি বলবেন। আমি বিরতিতে যাচ্ছি। আপনি পুলিশ সংস্কারের জায়গায় ছিলেন। হ্যাঁ, পুলিশ সংস্কারের জায়গায় ছিলাম। এটা আসলে রাজনৈতিক সদিচ্ছার বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। কারণ একটা জিনিস ঠিক যে আপনি আমাদের এখানে পুলিশের সেবা যারা পাচ্ছেন তারা হচ্ছে মানে ক্ষমতাসীন ব্যক্তি, তাদের ক্ষমতা রয়েছে, টাকা রয়েছে। হ্যাঁ,
ক্ষমতা এবং টাকা না থাকলে আপনার পুলিশের মানে সেবা সেবা পাওয়া। পাওয়াটা খুব মানে কঠিন, খুব কঠিন। সুতরাং আমরা এমন একটা পুলিশ চাই যেটা হবে জনবান্ধব, পিপল ফ্রেন্ডলি, সবার জন্য যারা 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 সেবা দেবে এবং যারা মানে খুব প্রফেশনাল হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আপনার 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন মানে এদেশে এই উপমহাদেশের যে ব্রিটিশ কলোনিয়াল রুলার, উপনিবেশিক যে শাসক তারা ছিলেন, এবং তারা চিন্তা করেছিলেন যে এত ব্যাপক বিস্তৃত যে সিপাহী বিদ্রোহ, মানে সেটা তার উদ্দেশ্য ছিল তাদেরকে এখান থেকে বিতাড়িত করা। এবং সেটাকে যখন তারা নিয়ন্ত্রণ করে ফেললেন, নিয়ন্ত্রণ করার পরে তারা বুঝতে পারলেন যে এই উপমহাদেশে টিকে থাকাটা খুব মুশকিল হবে। সুতরাং এখানে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে পরে আমাদের কিছু আইন দরকার হবে, কিছু বাহিনী দরকার হবে পুলিশের মতো, নইলে পরে আমরা এখানে টিকে থাকতে পারবো না। আপনি সালগুলো খেয়াল করেন, 1857 সালে আপনার সিপাহী বিদ্রোহ হয়েছে, আপনার পেনাল কোড হয়েছে 1860, মানে 3 বছর পরে, এবং তার পরের বছরই পুলিশ কমিশন হয়েছে 1861 সালে, এবং তার ওই পুলিশ কমিশনের অধীনে পুলিশ বাহিনী তৈরি করা হয়। আপনার এস্টাবলিশ করা হয়েছে, এবং সেই পুলিশ সেই 1861 সালের আইন অনুযায়ী এখনো চলছে। এবং সেই 1861 সালের যে সেই আইনকে আইন আর অনুযায়ী সংস্কার করা যায়নি। সেই আইন সংস্কার করা যায়নি, এবং সেই পুলিশ এস্টাবলিশ করার মূল যে উদ্দেশ্য ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের ছিল, সেটা হচ্ছে যে তারা যেন উপমহাদেশে নির্বিঘ্নে শাসন করতে পারেন। কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক কোনো ধরনের বিক্ষোভ তাদের কোনোভাবে যেন ডিস্টার্ব করতে না দমন। পারে। যদি ডিস্টার্ব করে, তাদেরকে কোনোভাবে বিরক্ত করে, তাহলে পরে সেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তাদেরকে প্রয়োজনে পেটাবে, প্রয়োজনে তাদেরকে গুম করে দেবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করবে। এবং আপনি একই চিত্র দেখছেন, এখনো একই চিত্র দেখছেন, যে আপনার পুলিশ হচ্ছে মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী। এবং আমি আপনাকে মানে এটা তো আমরা তো শত শত নজির দিতে পারি, যে বিএনপি জামাতের সময় আমরা দেখেছি যে বর্তমানে মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এরা কিন্তু কি নির্মমভাবে পুলিশের নির্যাতিত হয়েছেন, প্রকাশ্যে আপনার মানে আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখেছি। আবার এখন বিএনপি নেতাদের পুলিশ যেভাবে আপনার হেনস্থা করছেন, কিংবা বিএনপি রাজনৈতিক অফিসে যেভাবে, মানে এই যে আপনার পুলিশের যে রাজনৈতিক ব্যবহার, আমি যেটা বললাম যে পুলিশের ভিতরে অনেক ভালো কর্মকর্তা কর্মচারী থাকার পরেও সিস্টেমটা এরকম, এবং রাজনৈতিক ব্যবহার এমন একটা পর্যায়ে গিয়েছে, এখান থেকে কিন্তু আপনি ভালো কোনো কিছু করতেও পারছেন না। এবং যার যেটা একদম শেকড় পর্যন্ত চলে গিয়েছে একদম, সেটা বলছিলাম যে আমরা গ্রাম বা গঞ্জের কথা বলছিলাম, সেখানকার পুলিশ স্টেশনেও যখন সাধারণ মানুষ যাচ্ছে, সেখানেও এক ধরনের রাজনীতিকরণ হচ্ছে, যে উনি কি উপজেলা চেয়ারম্যান বা সংসদ সদস্যের কোন রকম রেফারেন্স তার আছে কিনা, থাকলে সে সেবা পাচ্ছে না, আর পাচ্ছে না, তাই তো? বিষয়টা আমি আরেকটু আপনাকে উদাহরণ দিয়ে করতে পারি, কারণ আমি 2013 সালে ইউএনডিপির জাতীয় মানে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সারা দেশে প্রশিক্ষণের ব্যবস্থায় ছিলাম, ওই দায়িত্বে ছিলাম। তখন আমি যতটুকু মনে করতে পারি, খুলনাতে পুলিশ কর্মকর্তাদের যে কর্মশালা, সেখানে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন যে তিনি যখন একটা থানাতে মানে ওসির দায়িত্ব পালন করেন, তখন ওখানকার একজন এমপি, ওখানকার যে এমপি, ওই এলাকার এমপি, তখন উনি ফোন করে বলেন যে ওই এলাকার যে একটা স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষক, তাকে একটা ডাকাতির মামলায় ঢুকিয়ে দিতে হবে। কেন ঢুকিয়ে দিতে হবে? হ্যাঁ, তখন বললেন, পুলিশের ওসি বললেন, স্যার এটা আমি কিভাবে করব, কারণ এটা তো মানে উনি একজন গণ্যমান্য ব্যক্তি, একজন শিক্ষক, উনি কোনো কিছু করেননি, আমি কেন ওনাকে ঢুকাবো? তখন উনি বললেন যে আসলে ওই যে গত নির্বাচনে ওই প্রধান শিক্ষককে এমপি সাহেব বলেছিলেন যে আমার পক্ষে আপনি কাজ করেন, আপনার স্কুল এরিয়াকে কাজ করেনি, যার প্রেক্ষিতে এখন উনি পুলিশকে ব্যবহার করতে চান। এবং শেষ পর্যন্ত ওই এমপির চাপে তিনি একটা মামলাতে তাকে ঢুকিয়ে তাকে অ্যারেস্ট করেছেন, থানায় এনেছেন, তারপরে এমপি সাহেব ফোন করে বলেছেন ওনাকে ছেড়ে দেন। তার মানে উনি ওনার ক্ষমতাটা দেখালেন, ওনার রাজনৈতিক ব্যবহারের হাতিয়ার হয়ে গেল পুলিশ। সুতরাং সব ক্ষেত্রে যে পুলিশ খারাপ সেটাও না, অনেক ক্ষেত্রে পুলিশ কিন্তু রাজনৈতিক ব্যবহারের শিকার হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আমি বলতে চাই যে সাবেক আইজিপি মোহাম্মদ শাহজাহান, উনি খুব মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যে আপনি যখন রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার করছেন, তখন কিন্তু পুলিশ 8টা-9টা ক্ষেত্রে 10টা কাজের ভিতরে আপনি 2টা-3টা কাজে আপনি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, তখন কিন্তু বাকিগুলোতে সে তখন নিজের সুবিধাটা আদায় করে নেবে। সুতরাং আমরা জনগণ কিন্তু আজকে তার শিকার হয়ে যাচ্ছি। এবং পুলিশ সংস্কারের কথা কেউ বলছে না, কারণ যে যখন ক্ষমতায়, তার যে কাজটা, তার যে স্বার্থটা, সেটা পুরোপুরি ঠিক থাকছে। এবার তার লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ ঠিক, হ্যাঁ, এবং আপনি সংস্কার করলে ওইভাবে কাজে লাগানো যাবে এবং এই কথাটা আপনাদের সময় টেলিভিশনে এসে সাবেক
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন যে পুলিশ এখন যেভাবে ব্যবহৃত হচ্ছে তার প্রেক্ষিতে তার ভিতরে একটা ফলস সেন্স অফ প্রাইড কিংবা ফলস সেন্স অফ অথরিটি কাজ করছে, এবং পুলিশ এবং র্যাবের ভিতরে এমন একটা কনসেপ্টও হয়েছে যে আমরাই তো সরকার টিকিয়ে রেখেছি, যার প্রেক্ষিতে আপনি দেখবেন যে গত 1-2 বছরে মানে পুলিশের অ্যাট্রোসিটি এত অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। এখন আপনি এইটা পুলিশটাকে সংস্কার করার জন্য এটা আপনার রাজনৈতিক সদিচ্ছা দরকার, কারণ শুধুমাত্র পুলিশ যদি আন্তরিক হয় তাহলে পরে কিন্তু এটা সম্ভব না। পুলিশের তরফ থেকে অনেকবার বলাও হয়েছে। আমি তদন্ত প্রক্রিয়ার দিকে যেতে চাই, আমি একটু বিরতিতে যাব, এসে আপনি নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়ার কথা বলবেন যে থানাগুলোতে তদন্ত কর্মকর্তাও ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দেওয়া হয়েছে, তাই না? ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত, দুজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেই জায়গায় কোনো উন্নতি হচ্ছে কিনা এবং আমাদের তদন্ত প্রক্রিয়ার ত্রুটিগুলো কি সেটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, আমি বলছিলাম তদন্ত প্রক্রিয়া আমরা বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখি তদন্ত প্রক্রিয়ার ধীরগতি দেখি, তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক রকম সংশয় থাকে, যেভাবে তদন্ত করা হচ্ছে এখানে ফরেনসিকের বিষয়টাও আসে, এই যে বিষয়গুলো নিয়ে যদি বলেন। হ্যাঁ, আপনি আবারও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, কারণ যেটা বলা হয় যে ক্রিমিনাল কেস কিংবা ফৌজদারি মামলা অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সেটার একটা প্রধান যে ভিত্তি সেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন। হ্যাঁ, এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন যদি আপনার যথেষ্ট দক্ষতার সাথে করা না হয় এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যে রিপোর্টটা আমরা পাই, যে প্রতিবেদনটা পাই, সেটা যদি মানে খুব শক্তিশালী না হয় তাহলে পরে এটা মানে অপরাধীদের শাস্তি দেওয়াটা খুব কঠিন হয়। আদালতের যে আটকে গেল সাবেক আইজিপি ডক্টর এনামুল হক তিনি বলেছিলেন, তিনি যখন তাকে প্রশ্ন করা হলো যে পুলিশের কাছ থেকে তো আমরা অনেক ক্ষেত্রে কোনো সার্ভিস পাই না, তখন তিনি বলেছিলেন যে আপনি পুলিশের কাছ থেকে সার্ভিস কিভাবে পাবেন, আপনি তো পুলিশকে নন পুলিশ ফাংশন দিয়ে ব্যস্ত করে রেখেছেন, পুলিশের যেটা কাজ না আপনি সেই কাজ দিয়ে তাকে ব্যস্ত করে রেখেছেন, তাহলে আপনি পুলিশের কাছ থেকে আপনি সেবা চান কেন? হ্যাঁ, এবং আপনি দেখেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়ার্কিং পেপার 2004 তারা যে করেছেন, তারা যে গবেষণাটা করেছেন, সেই গবেষণায় তারা দেখাচ্ছেন তারা বেশ কয়েকটা মেট্রোপলিটন পুলিশ স্টেশনের উপরে তারা গবেষণাটা করেছেন এবং মেট্রোপলিটন পুলিশ মানে কোন খাতে কতটা সময় ব্যয় করে তারা বলছেন যে একটা মাসের ভিতরে যে পুলিশ যে কাজ করে তার ভিতরে 40.3 মানে প্রায় 40% কিছু বেশি সময় তারা ল অ্যান্ড অর্ডার, যে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকবে কিংবা ধরেন যে আজকে আওয়ামী লীগের জনসভা কিংবা কালকে জনসভা, এই সমস্ত কারণে তাদেরকে সময় ব্যয় করতে হয়। তারপরে তাদের 32% কিছু বেশি সময় চলে যায় হচ্ছে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে। ভিআইপিদের নিরাপত্তা কিন্তু পুলিশের কাজ না, পুলিশের আসল কাজ না। আপনি ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এবং ক্রাইম কন্ট্রোল, ক্রাইম প্রিভেনশন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য তার হাতে থাকে 18%, 18.2 মাত্র। তাহলে পরে পুলিশের কাছ থেকে আপনি কি সেবা চান? এবং যেখানে পুলিশের তার কাজের প্রায় 72% আমি নিয়ে নিচ্ছি অন্য কাজে। হ্যাঁ, মানে তার সময় সেখানে ধরেন যে ল অ্যান্ড অর্ডার সেটাকে আমি দিচ্ছি যে ল অ্যান্ড অর্ডার এটা একটা বড় কাজ, কিন্তু এই যে ভিআইপিদের নিরাপত্তার জন্য যে আপনি সময়টা নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, কিংবা তার যে ইভেন আপনি যদি ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম কন্ট্রোল প্রিভেনশন এটার ভিতরে প্রায়োরিটাইজ করেন যে কোনটা অগ্রাধিকার পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অপরাধের নিয়ন্ত্রণ, তার প্রতিরোধ এবং আপনার যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন এগুলো কিন্তু আগে আসবে, সেই অগ্রাধিকার কিন্তু নিচে চলে যাচ্ছে। সুতরাং আপনি হচ্ছে যে যিনি তদন্ত কর্মকর্তা আছেন তিনি একটি মামলার ক্ষেত্রে বা একটা ঘটনার ক্ষেত্রে কতক্ষণ সময় দিতে পারেন? প্রতিদিনই নতুন নতুন মামলায় যুক্ত হচ্ছে, নতুন মামলায় যে তারপরে অন্য কাজ করতে হয়, তাকে অন্য কাজ করতে হয়, যার প্রেক্ষিতে দেখা যায় যে আপনি তদন্ত করার পরে আপনি দুইটা ফর্মে রিপোর্ট করতে পারেন, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা চার্জশিট। সুতরাং আপনি চার্জশিটটা যখন দিচ্ছেন সেটা যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট মানে সেটা যদি না হয় তাহলে পরে হবে কি যে আপনার ওই আমার যে সমস্ত স্টুডেন্ট এখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তারা অনেকে এসে বলেন যে স্যার বাংলাদেশে ক্রিমিনাল কনভিকশন রেট হচ্ছে আপনার 15 to 20, মানে 100টা অপরাধের মামলা হলে আপনি 80 জনকে শাস্তি দিতে পারেন না, এবং এই শাস্তি না দেওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে মানে ফল্টি ইনভেস্টিগেশন বাই পুলিশ অফিসার, মানে তদন্তটাই ঠিক হচ্ছে না, সেটা ত্রুটিপূর্ণ, সেটা অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ। এই জন্য আমি একটু কাজল ভাই আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আমাদেরকে আসলে দক্ষ বা তদন্ত করার মতো সক্ষম কর্মকর্তা আছেন বা তাদের সেই প্রশিক্ষণটা দেওয়া হয়?
হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রেই আছেন, আছে না? সেটা অনেক ক্ষেত্রেই আছেন, তবে কিন্তু সেই তার সুযোগটা পান দক্ষতাটা না। কিন্তু সেইটা আবার ধরেন যে আমাদের এখানে আমরা নতুন নতুন যে অপরাধ দেখছি, যে আপনার ব্লগার হত্যাকাণ্ড মানে সাইবার কিংবা আপনার অপরাধ, ধরেন হ্যাঁ। যে সাইবার ক্রাইম, কিংবা এই যে বাংলাদেশ ব্যাংকের যে টাকা হ্যাকিং হয়ে গেল, তারপর নতুন নতুন যে সমস্ত দেখছি, কিংবা ধরেন সেই যে জায়গার ক্ষেত্রে, আপনার হ্যাঁ। আইএস কিংবা আল কায়দা জঙ্গি গোষ্ঠী যে সমস্ত অপরাধ করে, তারা অনেক রকম ওই যে আপনার স্লিপার সেল, তারপর নানা রকম কৌশলে তো করে, সেগুলো তদন্ত করার মতো সক্ষমতা নেই। আচ্ছা। সেইখানে কিন্তু আমাদের সক্ষমতা কিন্তু বাড়াতে হবে। সনাতনীটাই আছে। কিন্তু সনাতনটা মোটামুটি যে একদম নাই তা খারাপ বলা যাবে না। সেটা কিন্তু তারা সময় পায় না, সময় পায় না, কিংবা আরো নানা রকম সমস্যার জন্য। সুতরাং এটা হতে পারে যে আপনি পুলিশের যারা তদন্ত করবে তাদেরকে ওই কাজে যথেষ্ট সময় দিতে হবে, আরো প্রশিক্ষণ দিতে হবে, নইলে পরে আপনি এই তদন্তের কাজটা অন্য কোনো সংস্থা, আপনি একটা বিসিএস তো এক্ষেত্রে পরীক্ষা তো একটা দিয়ে জিনিস বোঝা যাচ্ছে যে কারণ ভাই যে অপরাধের কথা বলছি, অপরাধ প্রবণতার কথা বলছি, সেদিকে মনোযোগ দেওয়ারই সময় নেই পুলিশের। না না, আপনার এটা তো আপনার গবেষণা প্রতিবেদনে তো আমরা তাই দেখি। এবং বাংলাদেশের মূল সমস্যা সেখানে, যে আমাদের এখানে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় আসেন, তারা পরস্পরের কে কিভাবে ক্ষমতায় যাবেন সেটাতেই 80% 90% সময় ব্যয় করেন, একজন আরেকজনকে গালাগালি দেন। কিন্তু এখানকার যে এডুকেশন সিস্টেম, এখানকার যে পুলিশ সিস্টেম, এখানকার যে প্রিজন সিস্টেম, এখানকার যে জুডিশিয়াল সিস্টেম, এখানকার যে মানে ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম, কোন সিস্টেমটাই এবং এই যে পর্যবেক্ষণ করা, এই যে নগরের রোগগুলো নিয়ে গ্রামে যে নগরায়ণটা হলো, সেখানে নতুন ভাবে অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে, সেদিকেও তো গবেষণার বিষয় পুলিশের নিজে থেকে করা উচিত। হ্যাঁ, কিছু কিছু হচ্ছে, কিন্তু আসলে যে পরিমাণ পেশাদারিত্বের সাথে কিংবা দক্ষতার সাথে সেটা করা উচিত, এবং সবচেয়ে বড় হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যদি মানে পলিটিক্যাল গুডউইল কিংবা সেই পলিসি মেকারদের যদি পলিসি না থাকে, তাহলে পরে এটা খুব ডিফিকাল্ট। একটা রাষ্ট্রে আমরা আইনের ছাত্র হিসেবে যেটা বলি, যখন একটা অপরাধ হয় সেটাকে আমরা বলি পাবলিক রং। হ্যাঁ, এবং এই একটা অপরাধ হলে তখন কিন্তু ব্যক্তি তার ভিকটিম না, এইটা একটা অপরাধ হলে সমাজ এবং রাষ্ট্র কিন্তু শিকার হয়ে যায়। এবং সেই জন্য পুলিশের তরফ থেকে মামলা করতে হয়, এবং রাষ্ট্রের তরফ থেকে যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত করতে হয়। এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় আমরা প্রতিষ্ঠা করেছি, এবং সেটা পরিচালনা করি ওই জন্য। এই বিষয়ে আসলে আরো বিস্তারিত আলোচনা করার দরকার আছে, আজকে তো অত সময় নেই, কিন্তু মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম যে পুলিশকে তার কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতে হবে। পুলিশকে কাজের সময় দিতে হবে, পাবলিক প্রসিকিউটর যারা তাদেরকে আরো দক্ষ হতে হবে, এবং যারা ক্রিমিনাল কোর্ট অনেক ক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে, কিন্তু সেখানেও কিছু ল্যাপসেস রয়েছে। আবার প্রিজন সিস্টেমও কিন্তু যথেষ্ট আমাদের এখানে নতুন নতুন কিছু হচ্ছে, কিন্তু পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এই বিষয়টাকে ঢেলে সাজাতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।